অর্ণব, আদিল, ঈশাত, ঈশান চারজন থম মেরে বসে আছে। অরূপ যা বলেছে তাতে কারোরই মাথা ঠিক নেই, কিন্তু এখন এত হাইপার হলে চলবে না। যেরকম ঠান্ডা মাথায় কেউ ওদের সাথে খেলছে, ঠিক সেরকম ভাবেই গুটি চালতে হবে তাদের সাথে। আপাতত নিজের বোনের দিকে খেয়াল দিতে হবে, পরে তাদের ব্যবস্থা করবে। তাদের শত্রুদেরকে বুঝিয়ে দিতে হবে মির্জা বংশের ছেলেরা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপন বলতে ওদের কেউ নেই। বাবা মা মারা যাওয়ার পর আত্মীয় স্বজন এক প্রকার তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আপন চাচাও সেদিন সব সম্পত্তি জোর করে দখল করে বাড়ি থেকে বের করে দিয়েছে। খেয়ে না খেয়ে চার ভাই জীবন চালিয়েছে, তারপরও বোনকে একবেলা অনাহারে রাখেনি। বাবা ক্যান্সারে মারা গেল, তার 3 মাস পর মায়ের মৃত্যু। গৃহহারা 5টা মানুষ কি করে বড় হয়েছে সেটা একমাত্র তারাই জানে। তাই তো সবার প্রথমে 2টা এতিমখানা খুলেছে, যাতে করে অন্য বাচ্চাকে ওদের মতো প্রবলেম ফেস করতে না হয়। বাবা মা যখন মারা গেল তখন অর্ণবের বয়স 18 বছর। ভালো মন্দ সবকিছুই বোঝার ক্ষমতা হয়েছে, কিন্তু ওর 10 বছরের ছোট বোনটা তো কিছুই বোঝে না। গল্পটা অনেকটা সিনেমার মতোই, তাই না? কিন্তু মনে রাখবেন, বাস্তবতা সিনেমাকেও হার মানায়। বাস্তবের মতো করে সিনেমা তৈরি করা যায়, কিন্তু সিনেমার মতো করে বাস্তবতা তৈরি করা যায় না। বাস্তবতাটা খুব অদ্ভুত। 4 ভাইয়ের কাছে তাদের বোনের অ্যাক্সিডেন্টটা ধোঁয়াশা লাগছে। মনে হচ্ছে সবকিছু একটা দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাদের বোন আবার হেসে খেলে বাড়ি বাঁধিয়ে রাখবে। প্রত্যেকের চোখ মুখ ফোলা ফোলা, চোখগুলো লাল টকটকে হয়ে আছে। ছেলেদের নাকি কাঁদতে মানা, তাদের অনেক কঠিন মনের অধিকারী হতে হয়। অনেকেই এই কথাটা বলে, কিন্তু কথাটা একদমই যুক্তিসঙ্গত নয়। কেন, ছেলেরা কি মানুষ না? ওদেরও তো ভালোবাসা, অনুভূতি, আবেগ, সহ্য ক্ষমতা নামক বস্তুটা আছে। ওরাও তো রক্তে মাংসে করা মানুষ। আমরা কি ভাবি তাদের টাকা উপার্জনের মেশিন? না, এটা ভাবা উচিত নয়। তারা হয়তো মেয়েদের মতো এত সহজে কাঁদতে পারে না, তবে তারাও কাঁদে যখন আর সহ্য করতে না পারে। পুরো পৃথিবীটা তার নিজেকে একা মনে হয়, ঠিক তখন কাঁদে। অর্ণব সামনে এগিয়ে বসে আদিলের মাথায় হাত রাখলো। অর্ণব বলল, তোরা কি কিছু মুখে দিবি না? সেই বিকাল থেকে এখানে বসে আছিস, এখন প্রায় মাঝরাত, কিছু একটা খেয়ে নে, নয়তো শরীর খারাপ করবে। আদিল বলল, তুমি এটা কি বলো ভাইয়া? আমাদের বর্ণনা খেয়ে জীবন মরণের সাথে যুদ্ধ করছে, আর আমরা ওকে ছেড়ে খেয়ে নিব? তা কিছুতেই নয়। বনু সুস্থ থাকলেই তো একটা আপেল 2 টুকরো করে ওকে মুখে না দিয়ে আমরা আজ পর্যন্ত কিছু খাইনি। ও অসুস্থ হয়ে আছে, সেখানে আমরা খাবার খাবো? খাবার যে গলা দিয়ে নামবে না ভাইয়া। তো গাইস, গল্পের মাঝখানে কিছু কথা বলি। তোমরা যারা যারা পুরো গল্প দেখতে চাও তারা সকলেই আমার টিকটক আইডির বায়োতে থাকা ইউটিউব চ্যানেলের লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে যাও। ইউটিউবে প্রায় 20 থেকে 30 মিনিটের গল্প আপলোড করা হয়। তোমরা যারা যারা পুরো গল্প শুনতে চাও তারা সকলে এই টিকটক আইডির বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে যাও। তারপরও যদি লিঙ্কে ক্লিক করে ইউটিউব চ্যানেল খুঁজে না পাও, তাহলে ইউটিউবে গিয়ে ইমন অন ফায়ার রিড অথবা ইমন অন ফায়ার লিখলেই আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। তো যাও সকলে ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো গল্পটা এনজয় করো। তো আর কোনো কথা না বলে চলো গল্পে ফেরা যাক। অর্ণব বলল, তোরা সবাই আমার আদরের, তোদের কথা তো আমাকে ভাবতে হবে। যদি বনুর মতো তোরা অসুস্থ হয়ে যাস তাহলে আমি বাঁচবো কি করে? মুখে হাত দিয়ে অর্ণব নীরবে কাঁদতে লাগলো। ঈশান বলল, ঈশাত, তোর তো কালকে কম্পিটিশন আছে, তুই কি সেখানে পার্টিসিপেট করবি? ঈশাত বলল, আর ইউ ম্যাড শান, তোর কি মাথা ঠিক আছে? আমার বোনু সবার আগে, তারপর আমার কেরিয়ার। রেগে বলল কথাটা। অর্ণব বলল, আগামীকালের কম্পিটিশনটা তো অনেক জরুরি, কালকে পার্টিসিপেট না করলে জাতীয় দলের চান্স পেতে সমস্যা হয়ে যাবে। ঈশাত বলল, তোমরা কি পাগল হয়ে গেছো? আমার কলিজার টুকরো বোনটার এই অবস্থা, কত কষ্ট পাচ্ছে, আর তোমরা আমার খেলা নিয়ে পড়লে? যদি আমার ক্যারিয়ার চলে যায় তাহলে অন্যভাবে ক্যারিয়ার করে নিব, কিন্তু যদি আমার প্রাণপ্রিয়র বোনটা কিছু হয়ে যায় তখন আমি কোথায় যাব? তাকে কোথায় পাবো? আমি ওকে ছেড়ে 1 সেকেন্ডের জন্য বাইরে কোথাও যাব না। যদি ফিরে এসে দেখিও বাকি কথা বলার আগে মুখ ডেকে কান্নায় ভেঙে পড়লো। সবকিছু এক মুহূর্তে এলোমেলো হয়ে গেল। সব নিউজের হেডলাইনে এখন শুধু একটাই খবর, বিশিষ্ট শিল্পপতি অর্ণব মির্জা ও নর্থ ইস্ট ক্লাবের বাস্কেটবল চ্যাম্পিয়ন ঈশাত মির্জা একমাত্র বোন অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়ে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিডিয়া হসপিটালের বাইরে এসে ভিড় করেছে, কিন্তু 4 ভাইয়ের এক ভাইও মিডিয়ার সামনে যায়নি। আসবে কি করে? তারা তো সেরকম পরিস্থিতিতে ছিল না। এইদিকে মিডিয়াতে তিলকে তাল বানিয়ে নানা রকম কথা প্রচার করছে, কিন্তু তাতে মিস্টার মির্জাদের কোনো সমস্যা নেই। উষা যদি ওদের অবস্থা দেখতো তাহলে তার ভাইদের এই অবস্থা দেখে কিরকম রিয়েক্ট করতো তা আমার জানা নেই। হয়তো খুশিতে আত্মহারা হয়ে যেত, নয়তোবা কান টেনে দিয়ে প্রত্যেককে কান ধরে উঠবস করাতো। এটা হয়তো এই ভাইদের পাগলামির সাজা। আর সে খিলখিল করে হাসতো। 4 ভাইয়ের পাশাপাশি আরেকজন পাগল হয়ে যাচ্ছে উষার জন্য। সে পারলে এখনই চলে আসতো আমেরিকা থেকে, কিন্তু রাতে ফ্লাইটের টিকিট পায়নি বলে সে আসতে পারেনি। তাই মিনিটে মিনিটে 4 ভাইয়ের মোবাইলে কল করে পাগল করে ফেলছে।
আবার কল করলো অর্ণবের কাছে আর বলল, ভাইয়া ওষার শরীরের অবস্থা কেমন? ও কি ভালো হবে না? আমার সাথে কথা বলবে না? আমি ওর সব কথা শুনবো। প্লিজ ওকে আমাদের জন্য ফিরে আসতে বলুন, ওকে ছাড়া বাঁচতে পারবো না। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। অর্ণব বলল, শান্ত হও, আল্লাহ চাইলে আমাদের বোনের কিছুই হবে না। তুমি নামাজ পড়ে বোনের জন্য দোয়া করো। ওপাশ থেকে কাঁদতে কাঁদতে আবারও বলল, আমি কাল সকালের ফ্লাইটের দেশে আসছি। আমি ওর কিছুই হতে দিব না। আমি নফল নামাজ পড়ে উষাকে ফেরত চাইবো। ওর যদি কিছু হয় তাহলে আমি বাঁচবো না ভাইয়া। আল্লাহ এমন কেন করলো? অর্ণব বলল, ধৈর্য ধরো, আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে। তার পরীক্ষায় উত্তীর্ণ হলে আমাদের বোনও নিশ্চয়ই আমাদের কাছে ফিরে আসবে। তারপর ওই পাশ থেকে আবারও বলল, সত্যি ওষা ভালো হয়ে যাবে? ভাইয়ারা কি করছে? অর্ণব বলল, হ্যাঁ সত্যি। আদি ঈশান নফল নামাজ পড়ছে। তুমিও অজু করে নামাজ পড়ে ওর সুস্থতা কামনা করো। আমিও নামাজ পড়বো, তাই মোবাইল বন্ধ থাকবে, তুমি আর কল করো না। ওই পাশ থেকে বলল, আচ্ছা ভাইয়া, রাখছি, আল্লাহ হাফেজ। তবে উষার 24 ঘন্টার শরীরের আপডেট আমাকে দিতে থাকবেন। আমি কাল সকালেই আসছি। বলেই ফোন বন্ধ করে অর্ণব নামাজে দাঁড়িয়ে গেল। আইসিইউ এর পাশের রুমে তারা পাশে নামাজ পড়ছে। রুমের পাশে বডিগার্ডরা কড়া নজরদারি করছে। তখন অরূপের কথা শুনে নজরদারি আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এক পাশে উষা বেডে শুয়ে আছে, আরেক পাশে নিঃশব্দে নামাজ আদায় করছে 4 ভাই। চোখের পানিতে পাঞ্জাবি ভিজিয়ে ফেলেছে। পুরো রুমে পিনপতন নীরবতা। বোনের জীবনের জন্য তারা আজ আল্লাহর কাছে আরজি জানাবে, যাতে তাদের বোনটা ভালো হয়ে যায়। নামাজের মাঝে মাঝে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে ঈশান। ওদের এমন অবস্থা হলেও তারা এতটা কষ্ট পেত না, কিন্তু বোনের জন্য জান চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সত্যি থাকার মতো থাকলে একটা ভাই যথেষ্ট, 4 জনের প্রয়োজন হয় না। সেখানে ওষা 4টা ভাইয়ের প্রাণের সাথে জড়িয়ে আছে। অনেক রেসপেক্ট ও স্যালুট পৃথিবীর সকল ভাইকে, যারা তাদের বোনকে রক্ষার জন্য ঢালের মতো দাঁড়িয়ে আছে। আর এত পাগলামি করে মনোজাতে কাঁদতে কাঁদতে 4 ভাইয়ের চোখের অবস্থা খারাপ করে ফেলেছে। জানি না আল্লাহ তাদের কান্না শুনতে পাচ্ছে কিনা। সবার মনে একটা বাসনা, তাদের বোনও যেন ঠিক হয়ে যায়। হঠাৎ করে আদিল মোনাজাত শেষ করে বোনের রুমের দিকে তাকালো। তাকিয়ে চোখ কপালে তুলে ফেললো। যা দেখলো তাতে জোরে চিৎকার দিয়ে উঠলো।